আজকের ক্লাস রেশিও অ্যানালিসিসের আমি একটা আগেও ক্লাস দিয়েছি, যেখানে আমি সমস্ত ব্যালেন্স শিট এবং আমাদের ট্রেডিং প্রফিট আর লস অ্যাকাউন্ট যেগুলো থাকে সেইখান থেকে কিছু কিছু হেডস আমি বের করে দেখিয়েছি, যে হেডসগুলো তোমাদের রেশিও অ্যানালিসিসে কাজে লাগবে। আজকে আমি বলেছিলাম যে এই ক্লাসে আমি সমস্ত ফর্মুলাগুলো ডিসকাস করব। তা চলো আজকের ক্লাসে আমরা ফর্মুলাগুলো ডিসকাস করি। আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। চলো, রেশিও অ্যানালিসিসের আমরা যে সমস্ত রেশিওগুলো করব তার কিন্তু অনেক ফর্মুলা আছে, কিন্তু তোমাদের দেখবে এক্সামে সমস্ত কিছু তো একসাথে আসে না। কিন্তু আমরা যখন ফর্মুলা দেব আমরা চেষ্টা করব সমস্তটাকে কভার করতে। ফর্মুলার পরিমাণ দেখে, হিউজ একটা ফর্মুলার পরিমাণ দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না। তোমাদের কিন্তু এক্সামে এত কিছু আসে না। যে কটা আসে, এইচএস এর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আমি বলে দেবো, গ্র্যাজুয়েশনের জন্য কোনগুলো করতে হবে সেগুলোও বলে দেবো। কিন্তু আমরা দেওয়ার সময় আমরা চেষ্টা করব পুরো চ্যাপ্টারটাকে কভার করতে, সেই জন্য আমরা পুরোটাকে দিতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আর রেশিওগুলো দেখলেও তোমরা বুঝতে পারবে যে ফর্মুলাগুলো তেমন জটিল কিছু নেই। ঠিক আছে, চলো প্রথমে রেশিও অ্যানালিসিসে 1 নম্বর ফর্মুলা যেটা হচ্ছে বলি কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও হচ্ছে কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। হ্যাঁ, কারেন্ট অ্যাসেটও আগে বের করে দেখিয়েছি যে কারেন্ট অ্যাসেটের মধ্যে কারা আছে, কারেন্ট লায়াবিলিটির মধ্যে কারা আছে। ওখান থেকে ওই হেডস গুলো যেগুলো আছে সেখান থেকে নিয়ে আমি লিখে দিয়েছি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটি। তোমরা কিন্তু একবার ফর্মুলা লিখবে, ফর্মুলা লেখার পর তারপর অ্যামাউন্টটা বসাবে। ঠিক আছে, ফর্মুলা লিখতে লিখতে প্র্যাকটিস করার সময় ফর্মুলা কিন্তু মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকবারে তোমরা অঙ্ক করার সময় সরাসরি কিন্তু একেবারে অ্যামাউন্টটা লিখবে না, আগে ফর্মুলাটা একবার লিখে নেবে, নিয়ে তারপরের লাইনে তোমরা অ্যামাউন্টটা বসাবে। ঠিক আছে, এটা দেখতেও ভালো, তারপর তোমাদের মুখস্থও হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর লিকুইড রেশিও। লিকুইড রেশিও হচ্ছে লিকুইড অ্যাসেট বাই লিকুইড লায়াবিলিটি। এবার লিকুইড অ্যাসেট লিকুইড লায়াবিলিটি ওখানে হেডিংসে আমি করিনি, এখানে আমি শর্টকাটে বসিয়ে দিচ্ছি। দেখো, লিকুইড অ্যাসেট হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে স্টক আর প্রিপেড এক্সপেন্সেস বাদ দেবে, আর কারেন্ট লায়াবিলিটি থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেবে। দিলে যেটা হবে সেটাই হচ্ছে, উপরেরটা হচ্ছে লিকুইড অ্যাসেটস, নিচেরটা হচ্ছে লিকুইড লায়াবিলিটি। এটা বাই করলেই তোমার লিকুইড রেশিও এসে যাবে। এরপর হচ্ছে স্টক টার্নওভার রেশিও। স্টক টার্নওভার রেশিও হচ্ছে কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক মিনস ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই 2। ঠিক আছে, তাহলে স্টক টার্নওভার রেশিও কস্ট অফ গুড সোল্ড বাই অ্যাভারেজ স্টক। ডেটস টার্নওভার রেশিও সিমিলারলি ক্রেডিট সেলস। ডেটস কার উপর ডিপেন্ড করে? ক্রেডিট সেলসের উপর, তাহলে ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটস। আবার ক্রেডিটস টার্নওভার রেশিও ক্রেডিট পারচেজ বাই অ্যাভারেজ ক্রেডিটস। অ্যাভারেজ ক্রেডিটস অ্যাভারেজ ডেটস মানে কিন্তু ওপেনিং ডেটস ক্লোজিং ডেটস প্লাস করে তাকে 2 দিয়ে ডিভাইড করবে। এবার যখন দেখবে একটাই দেওয়া আছে তাহলে ওটাকেই বসিয়ে দিতে তুমি বাধ্য, ওটাই অ্যাভারেজ ডেটস দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট স্টক ভেলোসিটি। এবার এই যে স্টকের টার্নওভার বের করেছি আমরা, তারপর যদি ভেলোসিটিতে যাই মানে স্টক কতদিন ছাড়া আমাদের বিজনেসে রোটেশন হয়, সেটাকেই বলা হয় স্টক ভেলোসিটি। সেটা যদি বের করতে চাই সেটাকে আমরা ফর্মুলাটাকে জাস্ট উল্টে দেবো, অ্যাভারেজ স্টক বাই কস্ট অফ গুড সোল্ড বা কস্ট অফ সেলস ইন্টু 365 ডেজ। তার মানে ইয়ারলি যদি আমরা ক্যালকুলেশন করি এবং ডেজে ক্যালকুলেশন করতে চাই তাহলে ইন্টু 365 ডেজ করবো। যদি মান্থে করতে চাই ইন্টু 12 মান্থস করে দেবো। ঠিক আছে, তাহলে কত মাস ছাড়া ছাড়া আমাদের রোটেশন হয় বুঝতে পারবো। আর 365 দিয়ে ইন্টু করলে আমাদের কিন্তু ওখানে যেটা বেরোবে সেটা হচ্ছে কিসে বেরোবে? ডেজে। তাহলে কতদিন ছাড়া ছাড়া আমরা স্টককে টার্নওভার করছি, স্টকের টার্নওভার কতদিন ছাড়া ছাড়া হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। আর স্টক টার্নওভার রেশিও থেকে কি বুঝতে পারবো বলতো? কতবার রোটেশন হচ্ছে, এটা বারে বেরোবে। স্টক টার্নওভার রেশিও যেটা বলেছি এটা বারে বেরোবে, 4 টাইমস হতে পারে, 5 টাইমস হতে পারে, 6 টাইমস হতে পারে, আর ওটা কিন্তু দিনে বেরোবে। নেক্সট ডেটস ভেলোসিটি, অ্যাভারেজ ডেটস বাই ক্রেডিট সেলস ইন্টু 365 দিন। জাস্ট ওই ফর্মুলাটাকে দেখো উল্টে দিয়েছি। ক্রেডিটস ভেলোসিটি এটাও তাই, অ্যাভারেজ ক্রেডিটস বাই ক্রেডিট পারচেজ ইন্টু 365। এরপরে চলো একটু অন্যরকম রেশিও, এটা হচ্ছে প্রোপাইটারি রেশিও। প্রোপাইটারি রেশিও মানে কি? প্রোপাইটার মানে কি? মালিক তো, তাহলে তার রেশিও কি? প্রোপাইটার্স ফান্ড বা শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ড আর প্রোপাইটার ফান্ড একই কথা। হ্যাঁ, তাহলে প্রোপাইটার ফান্ড বাই টোটাল অ্যাসেটস। আর যদি পার্সেন্টেজ করতে যাও ইন্টু 100 করে দেবে, তাহলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। এবার হচ্ছে ডেপ্ট ইকুইটি রেশিও। ডেপ্ট ইকুইটি রেশিও হচ্ছে লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। এবার এই ডেপ্ট ইকুইটি রেশিও 3টে ফর্মুলা আছে। একটা হচ্ছে লং টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, একটা হচ্ছে শর্ট টার্ম ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড, একটা হচ্ছে টোটাল ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। টোটাল ডেপ্ট মানে লং টার্ম ডেপ্ট আর শর্ট টার্ম ডেপ্ট দুটোকে যোগ করে দেবে।
যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে টোটাল ডেপ্ট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। এবার ডেপ্ট মানে কিন্তু দেনা, আমরা কতটা ধার করেছি মানে লোন ক্যাপিটাল, আমরা বাইরে থেকে কতটা ধার করেছি সেটাই হচ্ছে আমাদের কিন্তু ডেপ্ট। হুম, তোমরা যেন ডেটর্স ভেবো না, অনেকেই ভাবে এইরকম প্রথমে প্রাথমিকভাবে ভুল করে ফেলতে পারো। তাই ডেপ্ট মানে কিন্তু আমরা যেটা বাজার থেকে মার্কেট থেকে যে পয়সাটা তুলেছি সেটাকেই বলি আমাদের দেনা বা আমাদের ডেপ্ট। ঠিক আছে, ওর রেশিও এটা কিন্তু লায়াবিলিটি, আর ডেটর্স থাকে কি, সে তো অ্যাসেটস। ঠিক আছে, চলো এবার পরের ফর্মুলাগুলো দেখাও। দেখো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও হচ্ছে ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড এটাও আগের ক্লাসে কিভাবে আমি ক্যালকুলেশন করতে হয় এর মধ্যে কি কি থাকে দেখিয়ে দিয়েছি, শেয়ার হোল্ডার্স ফান্ডের মধ্যেও কি কি থাকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওইখান থেকে ওই হেডস থেকেই আমরা এটা নিয়ে নেব, ফিক্সড ইন্টারেস্ট বিয়ারিং ফান্ড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। নেক্সট হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে সেই ওয়ার্কিং ক্যাপিটাল যেটা এসেছে তার ওপেনিংও থাকতে পারে ক্লোজিংও থাকতে পারে, তাহলে সেটাকে অ্যাভারেজ করে নেব, নেট সেলস বাই অ্যাভারেজ ওয়ার্কিং ক্যাপিটাল করব। ঠিক আছে, নেট সেলস মিনস সেলস মাইনাস রিটার্ন, সেলস থেকে রিটার্ন মাইনাস করে তবে যেটা বের হয় সেটাকে বলি নেট সেলস। ঠিক আছে, তারপরে দেখো গ্রস প্রফিট রেশিও, এটা তো সিম্পল তোমরা জানো, গ্রস প্রফিট বাই নেট সেলস ইন্টু 100, অপারেটিং প্রফিট রেশিও অপারেটিং প্রফিট বাই নেট সেলস ইন্টু 100, অপারেটিং কস্ট রেশিও বা অপারেটিং রেশিও যদি বলে সেটা হচ্ছে অপারেটিং কস্ট বাই নেট সেলস ইন্টু 100। এরপর নেট প্রফিট রেশিও নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। এটা ছাড়া আমরা শেয়ার হোল্ডার্স ফান্ড টু নেট ওর্থ যদি এরকম বলে দেওয়া থাকে, এই দেখো এখানে কিন্তু ফর্মুলাটা লেখার সময় তুমি দেখবে যেটা তোমাকে জিজ্ঞাসা করেছে তার মধ্যেই ফর্মুলা বলে দেওয়া আছে। দেখো শেয়ার হোল্ডার্স ফান্ড টু নেট ওর্থ, তাহলে শেয়ার হোল্ডার্স ফান্ড বাই নেট ওর্থ ইন্টু 100। ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, ফিক্সড অ্যাসেট বাই টার্নওভার মানে নেট সেলস ইন্টু 100। এইরকম মাঝে মাঝে না এরকম বলে ফিক্সড অ্যাসেট টু শেয়ার হোল্ডার্স ফান্ড, তাহলে ফিক্সড অ্যাসেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড হবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু কিছু ফর্মুলা আছে যেই ফর্মুলাগুলো তোমাকে নিজেকেই মাইন্ডসেট করে, হয়তো দেখবে সেগুলো অড জিনিস, তোমাকে কিন্তু ওখানে জিজ্ঞাসা করার সময় বলেই দিচ্ছে যে ফিক্সড অ্যাসেট টু শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মানে তুমি ফর্মুলাটা কি করবে, ফিক্সড অ্যাসেটস বাই শেয়ার হোল্ডার্স ফান্ড ইন্টু 100। এইভাবে তোমরা এইগুলো ছাড়াও কিছু কিছু থাকে যেইগুলো হচ্ছে তোমরা কিন্তু যেটা জিজ্ঞাসা করছে সেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে ওটা ফর্মুলাটা কি বসবে। যেরকম বলছি ফিক্সড অ্যাসেট টু শেয়ার হোল্ডার্স ফান্ড, তার মানে ফিক্সড অ্যাসেট বাই শেয়ার হোল্ডার্স ফান্ড ইন্টু 100, ওইভাবে দেওয়া থাকবে। দেওয়া থাকলে তোমরা সেইভাবে রেশিওটা করে নেবে। তাহলে মোটামুটি ফর্মুলাটা দিয়ে যা ফর্মুলা দিলাম এটা দিয়ে সমস্যাটাকে কভার করার চেষ্টা করলাম। এবার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এই সমস্তগুলোই আছে। এবার তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলে যেগুলো পড়ে সেইগুলো হচ্ছে নর্মালি তোমাদের হাতে একটা ব্যালেন্স শিট দিয়ে দেয়, তার থেকে তোমাদের রেশিও বের করতে হয় বা ডাটা দিয়ে দেয়, ডাটাগুলো থেকে একটা রেশিও তোমাদের বের করতে হবে, সেখানে 6টা 8টা রেশিও বের করতে হবে, বের করবে বা 3টে 4টে রেশিও বের করতে দেয়। কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে সেখানে রেশিও বলে দেবে, উল্টো দিক দিয়ে তোমাকে ব্যালেন্স শিট বানাতে হবে। হ্যাঁ, ওইখানে কিন্তু ওই প্রবলেমগুলো একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আমি ওই প্রবলেমের উপর বেশি করে ক্লাস রাখবো, পরের ক্লাসে আমি রেশিওর উপর কিছু প্রবলেম সলিউশন করে দেখাবো, সেখানে আমি নর্মাল লেভেলের 2-3টে ক্লাস রাখবো, তারপরের লেভেলগুলো অ্যাডভান্স লেভেলের ক্লাস রাখবো, যেগুলো বলছি রেশিও দেওয়া থাকবে সেখান থেকে ব্যালেন্স শিট কী করে বানাবে বা ফাইনাল অ্যাকাউন্টস কী করে বানাবে। আশা করছি ক্লাস তোমাদের ভালো লাগছে। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলবে না। যদি কোনো প্রবলেম হয় কমেন্টসে সেগুলো জানাও, আমি রিপ্লাই করব বা সেই রকম আমি ক্লাসের মধ্যে সেই তোমাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এটুকু, পরের ক্লাসে আবার দেখা হবে প্রবলেম সলিউশন নিয়ে। টাটা।